আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, শিক্ষা সেতু অ্যাপকে বোকা বানিয়ে স্কুল কামাই করার অভিযোগে হাইলাকান্দিতে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এক বিজ্ঞান শিক্ষক। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত বাসাইখাল এম স্কুলের বিজ্ঞান শিক্ষক দীপায়ন পালকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি এই নির্দেশ জারি করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত 14 আগস্ট অতিরিক্ত জেলা শাসক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক ত্রিদীপ রায়ের স্কুল ভিজিটের সময় অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত ছিলেন বিজ্ঞান শিক্ষক দীপায়ন। সেদিন সকালে শিক্ষা সেতু অ্যাপে উপস্থিতি নিশ্চিত করার পরেই স্কুল থেকে বেরিয়ে পড়েছিলেন এই শিক্ষক বলে বরখাস্তপত্রে উল্লেখ রয়েছে। শিক্ষা সেতু অ্যাপকে বোকা বানিয়ে বিজ্ঞান শিক্ষক দীপায়ন নিয়মিতভাবে এভাবে স্কুল কামাই করেন বলেও আগেও অভিযোগ ছিল জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের কাছে। এরপর বিষয়টি প্রাথমিক শিক্ষা সঞ্চালকের নজরে আনা হয়। জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের রিপোর্টকে সামনে রেখে শনিবার প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি বিজ্ঞান শিক্ষক দীপায়ন পালকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ প্রদান করেন। অপরদিকে আগামীকাল সোমবার হাইলাকান্দিতে মন্ত্রী রঞ্জিত, রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী রঞ্জিত দাস 5 দিনের বরাক উপত্যকা সফরে এসেছেন। সোমবার তিনি হাইলাকান্দি আসছেন। ওই দিন সকাল 10:30টায় কাটলজোড়া উন্নয়ন খণ্ড কার্যালয় পরিদর্শন করবেন এবং অমৃত সরোবর প্রকল্প সহ গ্রাম উন্নয়ন প্রকল্পগুলির কাজকর্ম খতিয়ে দেখবেন। এরপর তিনি লালা উন্নয়ন খণ্ডের প্রকল্পগুলি পরিদর্শন করবেন। মন্ত্রী এরপর বিকেল 3টায় হাইলাকান্দির দলীয় কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মিলিত হবেন। বিকেল 4:30টায় জেলাশাসক কার্যালয়ে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ, গ্রাহক পরিক্রমা, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এরপর মন্ত্রী হাইলাকান্দি সার্কিট হাউসে রাত কাটিয়ে পরদিন মঙ্গলবার করিমগঞ্জে চলে যাবেন। অপরদিকে রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করবে হাইকমান্ড, বললেন ভবেশ কলিতা। আসামে রাজ্যসভার 2টি আসনে প্রার্থী কে হবেন এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের দিকেই বল ঠেলে দিয়েছে আসাম প্রদেশ বিজেপি। প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেছেন, এখন কারা রাজ্যসভা প্রার্থী হবেন সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যে 10 জন বিজেপি নেতা রাজ্যসভার আসনের টিকিট চেয়ে প্রদেশ সংগঠনের কাছে আবেদন জানিয়েছেন। তাদের সবার আবেদনপত্র দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রদেশ বিজেপির সভাপতি এও বলেন, আগামী দিনে রাজ্যে অনুষ্ঠিত 5 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে অংশগ্রহণের জন্য পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে বিজেপি প্রদেশ নেতৃত্ব। এখন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করলে ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট বিজেপি দলের সামনে প্রধান প্রতিপক্ষ হবে কিনা সে ব্যাপারে এক প্রশ্নের জবাবে ভবেশ কলিতা জানান, বিরোধীরা জনতার কাছে গিয়ে তাদের বক্তব্য রাখুন। এতে যদি জনগণ সন্তুষ্ট হয়ে তাদের নির্বাচিত করেন তাহলে সেটা একান্তভাবেই ভোটারদের বিষয়। তবে বিজেপি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আশা পোষণ করেছে যে 5টি আসনেই উপনির্বাচনে মিত্রজোটের প্রার্থীরাই জয়ী হবেন। এক প্রশ্নের জবাবে ভবেশ কলিতা বলেন, দলের একাংশ নেতাকর্মী বিজেপি ছেড়ে অন্য দলে নাম লেখাচ্ছেন, তবে তাতে দলের বিশেষ ক্ষতি হবে না। শনিবার দুপুর 2টা থেকে দিল্লিতে দলের জাতীয় সভাপতি নির্বাচনের জন্য এক বর্ধিত বৈঠকে যোগ দিতে ভবেশ কলিতা রাজধানীতে এসেছেন। এই বৈঠকেই দলের পরবর্তী সভাপতির নাম স্থির করা হবে। অপরদিকে উপনির্বাচনের ফলাফল নির্ণয় করবেন জনগণ, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল কি হবে তা এবার নির্ণয় করবেন সেই কেন্দ্রগুলোর জনগণ। 5 বিধানসভা কেন্দ্রের ফলাফল এবার শাসক পক্ষ নিয়ন্ত্রণ করতে পারবে না, সবকিছুই এখন জনগণের হাতে। এই মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার। তিনি বলেন, উপনির্বাচনে এবার 5 কেন্দ্রের জনগণের কাছে শাসক পক্ষকে প্রবল চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। 5 কেন্দ্রের ভোটাররা এবার শাসক পক্ষকে প্রশ্ন করবেন, কেন বিদ্যুতের বিল বাড়ছে, কেন জিনিসের দাম নিয়ন্ত্রণ হচ্ছে না, কোথায় হলো 24 লক্ষের কর্মসংস্থান, এছাড়া চা শ্রমিকের মজুরি বৃদ্ধি, 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ ইত্যাদি 5 কেন্দ্রের উপনির্বাচনের চর্চার বিষয় হবে, বলেন ভূপেন বোরা। রাজ্যের বিজেপি সরকারের 1 লক্ষ সরকারি নিয়োগ প্রসঙ্গে কংগ্রেস নেতা ভূপেন বোরা বলেন, 1 লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় আসেনি, কারণ এক সময় বিজেপি প্রশ্ন তুলেছিল রাজ্যের 24 লক্ষ বেকারের কর্মসংস্থান কবে দেবে তরুণ গগৈ সরকার। এই প্রশ্ন তুলেই ক্ষমতায় এসেছিল বিজেপি। তারা ক্ষমতায় এসে 24 লক্ষ বেকারের কর্মসংস্থান দেওয়ার ক্ষেত্রে কি করেছে প্রশ্ন তুলেন ভূপেন বোরা।
এরপরে তিনি বলেন, বিজেপি সরকার নতুন কর্মসংস্থান সৃষ্টি করেনি, কেবল খালি পদ পূরণ করেছে, নতুন পদ সৃষ্টি করে চাকরি দেয়নি। অথচ নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ঘোষণা করেছিলেন যে বিজেপি সরকারে এলে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আসামকে 1 নম্বর রাজ্য হিসেবে গড়ে তোলা হবে। অপরদিকে 14টি ক্লাবকে 10,000 টাকা করে আর্থিক অনুদান বিধায়ক বিজয় মালাকারের। যেমন কথা তেমন কাজ। গত বছর রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠিত হওয়ার পর বিধায়ক বিজয় মালাকারকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। তখন সংবর্ধনা সভায় বিধায়ক বলেছিলেন তিনি কেন্দ্রের 14টি স্বীকৃতিপ্রাপ্ত ক্লাবকে আর্থিক অনুদান দেবেন। কথা রাখলেন বিধায়ক। শনিবার বিকেল 3টায় বিধায়ক রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থায় উপস্থিত হয়ে 14টি স্বীকৃতিপ্রাপ্ত ক্লাবকে 10,000 টাকা করে আর্থিক অনুদান দিলেন। অনুদানপ্রাপ্ত এই 14টি ক্লাব হলো রয়্যাল বেঙ্গল ক্লাব, বিবেকানন্দ ক্লাব, সৃজন ক্লাব, বাইকিং ক্লাব, টাউন ক্লাব, নরেন্দ্র সংঘ ক্লাব, ওয়াইএমএসসি ক্লাব, অরবিন্দ প্রগতি সংঘ, ক্রিকেট কোচিং সেন্টার, আমরা ছাত্রদল, বরুয়ালা স্টার ক্লাব, এমডিসি ট্রাইবেল ক্লাব, নবারুণ সংঘ ও গন্ধরাজবাড়ি স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিধায়ক বিজয় মালাকারকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী। এছাড়াও বিধায়কের হাতে ফুলের তোড়া তুলে দেন রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার অন্য কর্মকর্তারা। অপরদিকে কংগ্রেসের জমানো সমস্যায় জনতার প্রশ্নের মুখে আজ বিজেপি, বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কাছাড় ক্যান্সার হাসপাতালের রাস্তার কাজের শিলান্যাস বিধায়কের। মুখ্যমন্ত্রী নগর পথিপথ নির্মাণ প্রকল্পের আওতায় কাছাড় ক্যান্সার হাসপাতালের রাস্তার কাজের শিলান্যাস করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। একই সঙ্গে হাসপাতালের ড্রেন নির্মাণ কাজেরও শিলান্যাস করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত সভায় বিধায়ক বলেন, রাস্তায় পিচ বসালে রোগীদের আসা যাওয়া সহজ হয়ে ওঠার পাশাপাশি যে কোনো ধরনের বাহন হাসপাতাল চত্বরে প্রবেশ করতে পারবে। শুধু তাই নয়, জমা জলের সমস্যা থেকে মানুষ কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। কংগ্রেসের তীব্র সমালোচনা করে বিধায়ক বলেন, ড্রেনের কাজ বিজেপি আমলে শুরু হয়েছে। স্বাধীনতার পর থেকে যে সরকার দেশ শাসনের ভার নিজের কাঁধে বহন করে গেছে, তারা মেহেরপুর থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত ড্রেন ও সড়ক নির্মাণের কথা চিন্তাই করেনি। ফলে বর্তমান সময়ে মানুষকে নরক যন্ত্রণায় দিন কাটাতে হচ্ছে। বর্তমান সরকার রাস্তার কাজ শুরু করায় মানুষের দৈনন্দিন কিছুটা সমস্যা হলেও কাজের গতি জোর কদমে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। মানুষের ক্ষোভ ও প্রতিবাদকে আশীর্বাদ হিসেবে মাথায় নিয়ে দীর্ঘদিনের গণদাবিকে সার্থক করে সকলের সহযোগিতা কামনা করেন বিধায়ক। তিনি বলেন, দীর্ঘদিনের সমস্যা একদিনের সমাধান হবে না। পাহাড় সমস্যা জমিয়ে রেখেছে আগের সরকার। বিগত দিনে সঠিকভাবে কাজ করা হলে হয়তো আজ রাস্তাঘাট ভেঙে জরাজীর্ণ হতো না। কংগ্রেসের আমলে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ না হওয়ায় মানুষকে জমাজুলের সমস্যায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং পাহাড় সমস্যার সমাধান করতে বর্তমান সরকারকেও হিমশিম খেয়ে জনতার প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে। তৎকালীন কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বিধায়ক আরো বলেন, মুখ্যমন্ত্রীর উন্নত পাকা রাস্তা নির্মাণ প্রকল্পের আওতায় 2023-24 অর্থ বছরে শিলচর শহরের রাস্তাঘাট উন্নয়নের জন্য 48 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শহরের আরো 2টি রাস্তা নির্মাণের প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। তারাপুর ওভারব্রিজ থেকে শুরু করে রেলওয়ে গেট এবং রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তি থেকে মেডিকেল পর্যন্ত রাস্তা নির্মাণের টেন্ডার চলতি মাসের মধ্যেই হয়ে যাবে। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে 2টি রাস্তার কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করার আশ্বাস দিয়েছেন বিধায়ক। এছাড়াও সভায় স্থানীয়রা মেহেরপুর এলাকার যানজট সমস্যার সমাধান সহ কাটাল পয়েন্ট থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত 4 লেনের রাস্তা নির্মাণের দাবি বিধায়কের কাছে তুলে ধরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয়রা বিধায়কের পাশে থেকে শহরের উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করে যাওয়ার কথাও জানিয়েছেন। অপরদিকে চিকিৎসকদের নিরাপত্তার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার। শনিবার চিকিৎসকদের এই নিশ্চয়তা দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই সঙ্গে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিতে বলেছে কেন্দ্র। চিকিৎসকদের নিরাপত্তার জন্য কেন্দ্র একটি কমিটি গঠন করবে বলে ঘোষণা করেছে। চিকিৎসকদের নিরাপত্তার লক্ষ্যে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় এ নিয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি। দেশ জুড়ে চিকিৎসক ধর্মঘট চলা অবস্থায় শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয়েছে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে চলা অবস্থাতেই শনিবার কয়েকটি চিকিৎসক সংস্থার প্রতিনিধিরা স্বাস্থ্য মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পরই সরকার থেকে বৃহৎ পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। এদিন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং দিল্লির রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অফ গভর্নমেন্টাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালসের প্রতিনিধিরা
স্বাস্থ্য মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে কয়েকটি দাবি তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, কর্মস্থলে চিকিৎসা কর্মীদের সুরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি দাবি পেশ করেছে সংগঠনগুলি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চিকিৎসক সংগঠনগুলির প্রতিনিধিদের বক্তব্য শুনেছে এবং তাদের নিরাপত্তার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা দিয়েছে। সংগঠনগুলির প্রতিনিধিদের বলা হয়েছে, বর্তমান সরকার পরিস্থিতি এবং তাদের দাবিগুলোর প্রয়োজনীয়তা সম্পর্কে ওয়াকিবহাল। চিকিৎসা কর্মীদের সুরক্ষার জন্য 26টি রাজ্য ইতিমধ্যে আইন পাশ করেছে। এমন প্রেক্ষাপটে কেন্দ্রের গঠিত কমিটির কাছে রাজ্য সরকারগুলি সহ সংশ্লিষ্ট সব পক্ষই তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারবে। অপরদিকে ফের শিক্ষকদের রেশনালাইজেশন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে। রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু শনিবার এক টুইট বার্তায় খবরটি জানিয়েছেন। সমগ্র শিক্ষা অভিযানের পক্ষ থেকে জেলা শাসকদের এক চিঠি লিখে এই বিষয়ে জরুরি পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের সরকারি স্কুলগুলোর ছাত্র শিক্ষকের অনুপাত সঠিকভাবে বজায় রাখার জন্য এই প্রক্রিয়াটি ব্যবহার হয়। তবে এবার রেশনালাইজেশন প্রক্রিয়া থাকছে আধুনিকতার ছোঁয়া। শিক্ষামন্ত্রীর কথায়, যেখানে এত বছর থেকে এই পুরো প্রক্রিয়া হতো ম্যানুয়ালি, এখন তা হবে এআই দ্বারা নিয়ন্ত্রিত বা সফটওয়্যার বেসড। পুরনো প্রক্রিয়া জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয় থেকে প্রপোজাল পাঠানো হতো এবং দিশপুরের কার্যালয় থেকে এই প্রপোজালকে স্বীকৃতি দেওয়া হতো। পরিবর্তিত এই নতুন প্রক্রিয়া শিক্ষা বিভাগের সফটওয়্যার শিক্ষা সেতুর সাহায্যে প্রপোজাল নেওয়া হবে। তারপর এই প্রপোজালকে জেলাস্তরীয় কমিটি এবং ডিএলসির কাছে পাঠানো হবে প্রয়োজনীয় সংশোধনের জন্য। একেবারে শেষে তা যাবে রাজ্যস্তরীয় কমিটি বা এসএলসির কাছে। এসএলসি স্বীকৃতি দেওয়ার পরে শিক্ষকদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হবে। তবে এই নতুন প্রক্রিয়ায় প্রথমে দেখা হবে একজন শিক্ষকের নিজের ক্লাস্টারেই অন্য কোনো স্কুল রয়েছে কিনা, যেখানে ছাত্র শিক্ষক অনুপাত নির্ধারিত অনুপাত থেকে কম। যদি দেখা যায় একই ক্লাস্টারে ল পিটিআর স্কুল রয়েছে, তবে তাকে একই ক্লাস্টারের সেই স্কুলে বদলি করা হবে। আর যদি না থাকে, তাহলে শিক্ষক যে শিক্ষাখণ্ডে কর্মরত রয়েছেন সেই শিক্ষাখণ্ডেরই অন্য কোনো ল পিটিআর থাকা স্কুলে বদলি করা হবে। তারপরও যদি দেখা যায় ওই শিক্ষাখণ্ডে ল পিটিআর স্কুল নেই বা থাকলেও অন্য শিক্ষকদের সেখানে বদলি করা হয়েছে, তাহলে তাকে একই জেলার অন্য কোনো শিক্ষাখণ্ডের ল পিটিআর থাকা স্কুলে বদলি করা হবে। শিক্ষামন্ত্রী নিজে এই নতুন ও পরিবর্তিত প্রক্রিয়াটির তদারকিতে রয়েছেন। আগামী সপ্তাহ থেকে পরিবর্তিত রেশনালাইজেশন প্রক্রিয়ার কাজ শুরু হয়ে যাবে। তাই জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে ম্যানুয়াল রেশনালাইজেশন প্রক্রিয়ার কাজকর্ম বন্ধ করে দেওয়ার জন্য। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।